তোকে ছুঁয়েছি আঁধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব ৩০। রেহমান পাশার জিম রুমটা ছোট নয়, বরং এক ধরনের প্রফেশনাল স্ট্যান্ডের মতো। পার্থক্য বোঝায় এক প্রাইভেট ফ্লোরের মতো। দেওয়ালে বড় বড় মিরর বসানো, প্রতিটি স্টেপে তার শরীরের মুভমেন্ট স্পষ্ট দেখা যাচ্ছে। কোণগুলোতে ছোট ছোট এলইডি লাইটের হালকা নীলচে আলোর ছটা, যা রুমটাকে আধুনিক আর একদম প্রফেশনাল লুক দিয়েছে। রুমের এক পাশে আছে ফ্রি ওয়েটের জন্য ডাম্বেল, বারবেল আর কেবল মেশিন। আরেক পাশে ট্রেডমিল, রোয়িং মেশিন আর স্টেপার। প্রতিটি যন্ত্র সুশৃঙ্খলভাবে সাজানো, যেন কোনো ছোঁয়া লাগলেও সব ঠিকঠাক থাকে। রেহমান পাশা হালকা ঘাম বের হচ্ছে, কিন্তু প্রতিটি মুভমেন্টে দেখা যাচ্ছে অভিজ্ঞতার ছাপ। বারবেল তুলে নিচ্ছে, আর তার পেশির টান, হাতের শক্তি আর ঘামের ফোঁটা। বেশ শক্তপোক্ত শরীর। মিরর দেখে নিজের ফর্ম চেক করছে, নিঃশ্বাস নিয়ন্ত্রণ করছে। ভেতরের পরিবেশ নীরব, শুধু মাঝে মাঝে মেশিনের হালকা শব্দ আর তার নিঃশ্বাসের আওয়াজ। রুমের একটা কর্নারে রাখা ছোট স্পিকার থেকে হালকা মিউজিক, যা কেবল তার মনোযোগ ধরে রাখছে। কিন্তু হঠাৎ কী ভেবে যেন রেহমান পাশার মুখে হালকা হাসির ছাপ নিয়ে ফোনটা বের করলেন। একটা নম্বরে কল দিলেন। নাম্বারটি আগে থেকেই সুইট মারানি নামে সেভ করে রেখেছিলেন। কল রিং হতে থাকে। বেশ কিছুক্ষণ পর ওপাশে থেকে নাদিয়ার কণ্ঠের সোনালি সুর ভেসে আসে। সকাল সকাল কল করে আমার পুরো দিনটাই মাটি করে দিলেন। হোয়াই? কল দিলে যে অন্তত সালাম দিতে হয়, তাও কি জানো না? শুরুতে এত তিতা কথা, এসব নেওয়ার মতো নয়। টু মাচ পেইন। আপনার চামড়া যে গন্ডারের, তা কি আপনি জানেন? নাদিয়ার কথায় রেহমান পাশা কপালে ২ আঙুল ঠেকিয়ে বলে ওঠেন, তা উকিল সাহেবা, কোন দিক দিয়ে আমার চামড়া গন্ডারের মতো মনে হচ্ছে? এই যে আপনার চামড়া এতটাই মোটা যে এত কথা শোনাই আপনাকে, তাও কোনো কথায় গায়ে লাগে না, এটাই গন্ডারের চামড়ার লক্ষণ। ইউ নো, আই নো। আরে আরে, আমি তো শুধু গুড মর্নিং শব্দটা শোনার জন্য ফোন করেছিলাম। বলো, দেন আমাকে আবার ডিউটিতে যেতে হবে ফার্স্ট। লাইক সিরিয়াসলি? আপনি আসলে একটা চুদলিং পং, ১ নাম্বারের ক্ষণিকের ছেলে, বাপজাইটা। বলেই নাদিয়া কল কেটে দেয়। নাদিয়া রেহমান পাশার কল রেখে বেলকনি থেকে রুমে প্রবেশ করতেই দেখল মার্কো দেওয়ালে পিঠ ঠেকিয়ে ছুরি দিয়ে পাউরুটিতে জ্যাম মিশাচ্ছে। এভাবে মার্কোকে সকাল সকাল নিজের রুমে দেখে নাদিয়া আটকে উঠল। ২ পা হেঁটে মার্কোর সামনে এসে দাঁড়ালো। রাতে কোথায় ছিলি? আমাকে কখনো কাউকে কৈফিয়ত দিতে দেখছিস? কখনো? আই ডোন্ট লাইক দ্যাট। নাদিয়া ঠোঁট বাঁকালো। তাও ঠিক, এখন যদি আমি বলি, আমিও যখন তখন আমার রুমে কেউ প্রবেশ করলে আই অলসো ডোন্ট লাইক দ্যাট। আর তুই কেন একটা মেয়ের রুমে নক না করে ঢুকে পড়েছিস? মার্কো কিছুক্ষণ নাদিয়ার ফুল বডির ওপর থেকে নিচ পর্যন্ত পরখ করে দেখল। রিয়েলি? এটা বুঝি কোনো মেয়ের রুম? আজকে জানলাম, তাও এত বছর পর। টু মাচ ফানি। মার্কোর এমন কথায় নাদিয়া রেগে মেগে ফায়ার হয়ে গেল। বেডের কাছে গিয়ে একটার পর একটা বালিশ মার্কোর মাথার উপর ফেলতে থাকলো, সাথে গালমন্দ একদম ফ্রি। ফাক ইউ বিচ। নাদিয়ার রুম থেকে জোরে জোরে শব্দ আসায় অ্যালেক্স দরজার পাশে এসে দাঁড়ালো। কি হচ্ছে সকাল সকাল তা দেখতে। এসে ফোন বের করলো, ক্যামেরা অন করলো, ভিডিও করতে শুরু করে। শীষ বাজাতে বাজাতে বলে, নাইস সিন, চালিয়ে যাও। ক্যাপশন হবে, ২ চ্যাংড়া চ্যাংড়ির চুলাচুলির দৃশ্য। জায়ান লিয়ানার বক্ষে মাথা রেখে শুয়ে আছে, চোখ মুখে ক্লান্তির ছাপ। টানা কয়েক রাত ঘুমহীন কেটেছে তার। এদিকে জায়ান এভাবে লিয়ানার বক্ষের উপর মাথা হেলিয়ে শোয়ার ফলে লিয়ানার পুরো শরীর শিরশির করতে থাকে। বুক জোরে জোরে ওঠানামা করছে, মনে হচ্ছে দম আটকে এখনই মরে যাবে। জায়ানকে এত ক্লান্ত দেখে সরাতেও পারছে না। কিভাবে বোঝাবে জায়ানের এভাবে শুয়ে থাকার ফলে তার শরীর মন দুটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মনে হচ্ছে শরীরের চারপাশে রঙিন প্রজাপতির দল উড়ে উড়ে বেড়াচ্ছে। এত শিহরণ, এর ফলে উত্তেজনায় বশীভূত হয়ে পড়ছে তার এইটুখানি দেহখান। জায়ানের চুল লিয়ানার বক্ষের মাঝে খোঁচা লাগছে বারবার। শার্টের হাতাটাও অর্ধেক নিচে নেমে আছে, ঠিক করারও জোর নেই। লিয়ানার নড়তে চড়তেও যে পারছে না। মাথাটা একটু সামনে এনে জায়ানের মুখশ্রীর দিকে তাকালো সে। দেখতে পেল জায়ানের চোখ দুটো বন্ধ, মনে হলো যেন ঘুমিয়ে পড়েছে। সেই ভেবেই আস্তে করে উঠতেই যাচ্ছিল লিয়ানা, ঠিক তখনই জায়ান হঠাৎই কোমর জড়িয়ে ধরে তাকে আবার বিছানায় শুয়ে দিল। তারপর কপালে হাত রেখে নিঃশব্দে খুঁজে দেখল জ্বর আছে কি না। না, নেই। শরীরের তাপমাত্রা স্বাভাবিক। একটা নিঃশ্বাস ফেলে জায়ান আবার লিয়ানার বক্ষের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। তারপর নেশালো গলায় ফিসফিস করে বলে,
উহু, উঠছিস কেন? একটু শুয়ে থাকতে দে না। লিয়ানা ঠোঁট কামড়াতে কামড়াতে বলে, আপনি একটু বালিশে গিয়ে শুন না। কে শোনে কার কথা? জায়ান আরো শক্ত করে লিয়ানাকে চেপে ধরে লিয়ানার বক্ষস্থলে ওষ্ঠ ঠেকিয়ে দেয়, কণ্ঠে মধু মিশে গুনগুন করে বলে, কেন? আমার ছোঁয়া ভালো লাগে না তোর? লিয়ানা চোখ মুখ খিচকে চুপ করে রইল, প্রত্যুত্তর করল না। বিছানার চাদর শক্ত করে খামচে ধরে রাখলো শুধু। কি হলো বল? জায়ান এবার নড়ে চড়ে উঠে লিয়ানার বক্ষের উপরের তিলকে আলতো করে কামড় বসিয়ে দিয়ে বলে, তোর এই চুপ থাকাটা আমায় আরো বেশি সিরিয়াস করে দেয় জান। যতক্ষণ মুখ বন্ধ রাখবি ঠিক ততক্ষণ আমার ঠোঁট তোর শরীরে বিচরণ করতে থাকবে, ঠিক যেমন আর্টিস্টের তুলির সাহায্যে ক্যানভাস রঙিন করে তোলে। জায়ান লিয়ানার ঘাড়ে মুখ ডুবাতে ডুবাতে বলে, বেবি গার্ল, ইউ ওয়ান্ট ওয়ান মোর বাইট? ইউ নো 15 বিলিয়ন লিভ ইন দ্য ওয়ার্ল্ড, বাট আই নিড অনলি ইয়োর 4 লিভ। লিয়ানা সহ্যের সীমা অতিক্রম হয়ে ওঠে, নিজের উত্তেজনা সামনে নিয়ে এক ধাক্কা দিয়ে জায়ানকে সরিয়ে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। শার্টের হাতা টেনে টুনে উপরে উঠিয়ে টেবিলে রাখা পানির গ্লাস থেকে এক গ্লাস পানি নিমিষেই এক ঢোকে শেষ করে ফেলে। হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে যাই না পিছন ফিরে আটকে ওঠে লিয়ানা। জায়ান একটা ওয়াইনের বোতল সমেত গ্লাস হাতে নিয়ে তার সামনেই দাঁড়িয়ে আছে। জায়ানের পুরো মুখ কেমন ফ্যাকাশে রং ধারণ করে আছে, চোয়াল টান টান। হাতে ধরে রাখা গ্লাসটা এতটাই শক্ত করে চেপে ধরে রেখেছে যার ফলে হাতের শিরাগুলো ফুলে উঠেছে। চোখের সামনে স্বামীর এমন অদ্ভুত পরিবর্তনে ভয়ে ভয়ে শুকনো ঢোক গেলে পিছাতে থাকে। পিছাতে কর্নারি টেবিলের সাথেই পিঠ থেকে যেতে দেখেই জায়ান ঘাড় বাঁকা করে বলে ওঠে, আর কোথায় যাবি যা। কথাটা তীক্ষ্ণ দৃষ্টিতে লিয়ানার দিকে ছুড়ে দিয়ে হাতে থাকা ওয়াইনের গ্লাসটা পুরোটা এক ঢোকে শেষ করেই লিয়ানার দিকে হাত বাড়িয়ে এক চাপে পুরো গ্লাস ভেঙে টুকরো করে ফেলে। গ্লাসের কণাগুলো মার্বেল ফ্লোরে পড়তেই ঝনঝন করে ওঠে, তবে তা রক্তবর্ণ ধারণ করে, কেননা ততক্ষণে গ্লাসের টুকরোগুলো জায়ানের হাতে বিঁধে টাটকা রক্ত তার হাত বেয়ে ফ্লোরে টপ টপ করে পড়তে থাকে। এমন বীভৎস দৃশ্য দেখে লিয়ানা এক হাতে মুখ চেপে ধরে কেঁদে ফেলে। কোনো সুস্থ মানুষ এমন করে নিজেকে আঘাত কিভাবে করে তা তার জানা নেই। দম আটকে আটকে আসছে। অন্যদিকে জায়ানের চোখে মুখে নেই কোনো রকম প্রতিক্রিয়া, শুধু লিয়ানার দিকেই তাকিয়ে। অন্য হাতে ওয়াইনের বোতল থেকে মদ রক্তাক্ত হাতে ঢালতে থাকে। জায়ানের এমন অমানসিক আচরণ দেখে লিয়ানা হঠাৎ জোরে কেঁদে উঠল। বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বের করে ভয়কে দূরে ঠেলে জায়ানের দিকে ছুটে গেল। হাতের থেকে ওয়াইনের বোতল নিয়ে ফ্লোরে ফেলে দেয় লিয়ানা। তারপর জায়ানের হাত ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, হাই আল্লাহ, খোদা, আপনি আপনি কি মানুষ? কি হয়েছেটা কি আপনার? কি করেছে আমি? কেন এমন করলেন? জায়ান বাঁকা হেসে ওঠে, লিয়ানার হাত থেকে নিজের হাত সরিয়ে হাতে গেঁথে থাকা দুইটা কাচের টুকরো টান দিয়ে খুলে ফেলে। নিজেকে আঘাত করার অভ্যাস আমার আছে, এখন তুই বল তার সহ্য করার ক্ষমতা তোর আছে তো? যতবার আমার কথার অবাধ্য হবি আমিও ঠিক ততবার ধ্বংসের খেলায় নামবো। আপনি কি মানুষ? পাগল হয়ে গেছেন? মেন্টালি সিক আর ইউ? জায়ান লিয়ানার থুতনি নিজের দুহাতের মাঝে রেখে লিয়ানার ঠোঁটে আলতো করে চুমু খেয়ে নেয়। না, মানুষ না। লিয়ানার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে ওঠে, এখন বল, আমার ছোঁয়া ভালো লাগে না তোর? ব্যথা কিন্তু শরীরে লাগে না, আমার বুকে লাগে ডিরেক্ট। বুকটা কেমন চিনচিন করে ওঠে, সহ্য করতে না পারলে শরীরে আঘাত করে শান্তি পাই।